ক্লাস 10-এর খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার ধাতুবিদ্যা। এই চ্যাপ্টার ফিজিক্যাল সায়েন্সের বিষয়ের এই চ্যাপ্টারে 3 মার্কসের সাজেশন নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে, কেউ একটা সেকেন্ডের জন্য স্কিপ করো না। তোমরা খাতা পেন নিয়ে বসে পড়ো, আমি যেমনভাবে অ্যান্সারগুলো লিখছি তোমরাও সেইভাবে লেখো। তো শুরু করা যাক আজকের ভিডিও। ধাতুবিদ্যা 3 মার্কসের সাজেশন। ধাতু সংকরের ব্যবহারের সুবিধাগুলো উল্লেখ করো। অনুরূপ প্রশ্ন, বিশুদ্ধ ধাতু অপেক্ষা সংকর ধাতু ব্যবহারের দুটি সুবিধা লেখো। উত্তর, ধাতু সংকর ব্যবহারের সুবিধাগুলি হলো: 1. উপাদান ধাতুগুলি অপেক্ষা সংকর ধাতুর কাঠিন্য বেশি হয়, যেমন তামা। নরম ধাতু হলো সংকর ধাতু পিতল Cu+Zn, কাঁসা Cu+Sn ইত্যাদি কাঠিন্য তামার তুলনায় অনেক বেশি। সংকর ধাতু তৈরির মাধ্যমে ধাতুর জারণ প্রতিরোধ করা যায় এবং ফলস্বরূপ ধাতুকে জলবায়ু ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করা যায়। যেমন জলীয় বাষ্প ও অক্সিজেনের প্রভাবে লোহার মরচে ধরে, কিন্তু লোহার সংকর ধাতু স্টেইনলেস স্টিলে FeNiCr+C মরচে ধরে না। সংকর ধাতুর গলনাঙ্ক তার উপাদান ধাতুগুলির গলনাঙ্কের তুলনায় কম হয়, যেমন টিন ও লেডের সংকরের গলনাঙ্ক উপাদান ধাতুগুলির তুলনায় কম হয়। এটি ফিউজ তার তৈরিতে ব্যবহৃত হয়। কোনো ধাতুর তাপ ও তড়িৎ পরিবাহিতা প্রয়োজন মতো বাড়ানোর বা কমানোর জন্য ওই ধাতুর কোনো সংস্কার ধাতু ব্যবহার করা হয়, যেমন FeCrNi। এই সংকর ধাতু নাইক্রমে রোধাঙ্ক উচ্চমানের হওয়ায় অর্থাৎ তড়িৎ পরিবাহিত উপাদানগুলি ধাতুগুলির তুলনায় কম হয়, এটিকে বৈদ্যুতিক হিটারে ব্যবহার করা হয়। সংকর ধাতুতে পরিণত হওয়ার ফলে উপাদান ধাতুগুলির রাসায়নিক সক্রিয়তা কমে যায়, যেমন তামার পাত্রে খাদ্যদ্রব্য রাখলে বিষক্রিয়ার সম্ভাবনা থাকে, কিন্তু কাঁসার পাত্রে এরূপ ঘটনা ঘটে না। ধাতুর নমনীয়তা, সম্প্রসারণশীলতা, ঘাত সহনশীলতা, ঘনত্ব প্রভৃতি ভৌত ধর্ম নিয়ন্ত্রণের জন্য ধাতুকে সংকর ধাতুতে পরিণত করা হয়। আয়নের কয়েকটি সংকর ধাতুর নাম এবং সংযুক্তি ব্যবহার উল্লেখ করো। আয়নের কয়েকটি সংকর ধাতুর নাম এবং সংযুক্তি ব্যবহার। আমরা এই জায়গাটায় ডক্সে একটু প্রবলেম হয়েছে, সেটার জন্য দেখাতে পারছি না, আমরা পরের ভিডিওতে এটা তোমাদেরকে দেখিয়ে দেব। 3 নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি। সব আকরিক খনিজ, কিন্তু সব খনিজই আকরিক নয়, উক্তিটি ব্যাখ্যা করো। প্রকৃতির মধ্যে বিভিন্ন ধাতব যৌগকে পাথরের মতো কঠিন অবস্থায় কখনো ভূগর্ভে বা কখনো ভূপৃষ্ঠে পাওয়া যায়। এই প্রাকৃতিক পদার্থগুলি হলো খনিজ। আবার যেসব খনিজ পদার্থকে সহজ উপায়ে এবং সুলভে উচ্চমানের ধাতু নিষ্কাশন করা সম্ভব হয় বলে বক্সাইট Al2O3 2H2 ও চায়না ক্লে Al2O3 2SiO2 2H2 উভয় AI এর খনিজ হলে বক্সাইট থেকে সহজে কম খরচে উচ্চমানের AI নিষ্কাশন করা সম্ভব হয় বলে বক্সাইট হলো AI এর আকরিক। অন্যদিকে প্রচুর পরিমাণে AI উপস্থিত থাকলে চায়নায় ক্লে থেকে সহজে ও কম খরচে AI নিষ্কাশন সম্ভব নয়, তাই চায়না ক্লে AI এর আকরিক নয়। একই কারণে আয়রন পাইরাইটিস আয়রনের খনিজ হলেও আকরিক নয়। সুতরাং বলা যায় সব আকরিকই খনিজ পদার্থ, কিন্তু সব খনিজ পদার্থ আকরিক নয়। অ্যালুমিনিয়ামের ধাতু সংখ্যার নাম ও সংযুক্তি ব্যবহার উল্লেখ করো। অনুরূপ প্রশ্নগুলো তোমরা দেখে রাখো। তোমরা এখান থেকে এই সংযুক্তি, ধাতু সংকরের নাম, সংযুক্তি এবং তার ব্যবহারগুলো পড়ে নেবে, আমি আর এটা পড়ছি না। লোহায় কীভাবে মরচে পড়ে, অনুরূপ প্রশ্নগুলো দেখে রাখবে। মরচে পড়ে একটি তড়িৎ রাসায়নিক ঘটনা। লোহায় অশুদ্ধির উপস্থিতি, কার্বনের উপস্থিতি, অশুদ্ধি বলতে না কার্বনের উপস্থিতি বোঝানো হচ্ছে, ওর অসমসত্ব রাসায়নিক গঠন, পৃষ্ঠতলের অসম আকৃতি ইত্যাদি কারণে লৌহ নির্মিত দ্রব্যের ওপর একটি অংশ Fe পরমাণুর জারণ অন্য অংশের চেয়ে সহজে ঘটে। যে অংশে Fe এর জারণ অপেক্ষিত সহজে ঘটে সেটি হলো অ্যানোড অঞ্চল এবং অপর অংশটি হলো ক্যাথোড অঞ্চল। এই অ্যানোড ক্যাথোড বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প অসংখ্য তড়িৎ রাসায়নিক কোষের সৃষ্টি করে। অ্যানোড অঞ্চলে Fe পরমাণুগুলি ইলেকট্রন বর্জন করে Fe2+ আয়নে জারিত হয়। এই বর্জিত ইলেকট্রনগুলি লোহার মধ্যে দিয়ে বাহিত হয়ে ক্যাথোড অঞ্চলে পৌঁছায়। ক্যাথোড অঞ্চলে লোহার সংস্পর্শে থাকা জলে জলীয় বাষ্পের ঘনীভবনের উৎস দ্রবীভূত অক্সিজেন এই ইলেকট্রনগুলি দ্বারা বিজারিত হয়ে জল উৎপন্ন হয়। এক্ষেত্রে প্রয়োজনীয় H+ আয়ন পাওয়া যায় জলের অণু বিয়োজন H2O H+OH দ্বারা, অথবা জলে দ্রবীভূত CO2 H2O এর বিক্রিয়ায় উৎপন্ন কার্বনিক অ্যাসিডের বিয়োজন দ্বারা। ক্যাথোড অঞ্চলে H+ আয়ন প্রথমে ইলেকট্রন গ্রহণ করে H পরমাণুতে বা H2 বিজারিত হয়, যে জলে দ্রবীভূত অক্সিজেনের বিজারণ ঘটিয়ে জল উৎপন্ন করে। অ্যানোড বিক্রিয়া 2Fe2+ 4e জারণ। ক্যাথোড বিক্রিয়া 4H+ 4e 4H 2H2 বিজারণ। 2H2+O2 2H2O। সামগ্রিক বিক্রিয়া 2Fe+O2 4H 2Fe2+2 2H2O। অ্যানোড অঞ্চলে Fe2+ আয়ন বায়ু O2 এর উপস্থিতি শোধক ফেরিক অক্সাইড বা মরচে Fe2O3 .X H2O গঠন করে। এক্ষেত্রে Fe2+ আয়ন Fe3+ আয়নে
জারিত হয়। 4Fe2++O2 plus 4H2O 2Fe2 plus 8H plus Fe2O3 plus XH2 Fe2O3 XH2O মরছে। Cl ও SO4 প্রভৃতি আয়নে উপস্থিত লোহায় মরচে পড়ে কীভাবে ত্বরান্বিত করে? সমুদ্রগামী জাহাজের তলদেশে তলবায়ু লোহার পাইপে কিংবা মাটির নিচে জল সরবরাহকারী লোহার পাইপগুলো দুটো মরচে পড়ে কেন? ক্লোরাইড Cl-, সালফেট SO4 প্রভৃতি আয়নের উপস্থিতিতে মরচে গঠন বিক্রিয়ায় অংশগ্রহণকারী তড়িৎদ্বার অর্থাৎ জলের তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায়। ফলে মরচে গঠন বিক্রিয়ার সঙ্গে সম্পর্কিত জারণ বিজারণ বিক্রিয়াগুলি দ্রুত সম্পন্ন হয়। প্রকৃতপক্ষে ক্লোরাইড, সালফেট প্রভৃতি আয়নের উপস্থিতি লোহার পৃষ্ঠতলে উৎপন্ন প্রতিটি তড়িৎ রাসায়নিক কোষের অ্যানোড অথবা ক্যাথোডে ইলেকট্রনের স্থানান্তর দ্রুত হয়, ফলস্বরূপ মরচে গঠন ত্বরান্বিত হয়। সমুদ্রের জলে Cl-, NaCl ও অন্যান্য ক্লোরাইড লবণের বিয়োজনের ফলে প্রচুর পরিমাণে উপস্থিতি থাকে। আবার আর্দ্র মাঠে Cl-, SO4 ইত্যাদি উপস্থিত থাকে। এই আয়নগুলি উপস্থিত লোহায় মরচে পড়ে ত্বরান্বিত করে। তাই সমুদ্রগামী জাহাজের তলদেশ সমুদ্রের তলায় হ্রদবাহী লোহার পাইপে কিংবা মাটির নিচে জল সরবরাহকারী লোহার পাইপগুলো দ্রুত মরচে পড়ে যায়। সমুদ্রগামী জাহাজের তলদেশে ইস্পাত নির্মিত কাঠামোর সঙ্গে প্রাইম ম্যাগনেসিয়াম ব্লক যুক্ত করা হয় কেন? সমুদ্রগামী জাহাজের তলদেশে ভূগর্ভস্থ লোহার পাইপকে মরচে পড়ার হাত থেকে রক্ষা করার জন্য এর সাথে অঙ্কুরিত পরিবাহী তারের মাধ্যমে উচ্চ তড়িৎ ধনাত্মকতা ও ধাতু ম্যাগনেসিয়াম Mg ব্লক সংযুক্ত করা। এক্ষেত্রে লোহা ক্যাথোড, Mg ব্লক অ্যানোড। সমুদ্র মাটি তড়িৎ বিশ্লেষক রূপে ক্রিয়া করে। ধাতু সক্রিয়তা সারিতে Mg এর অবস্থান Fe এর ওপরে হওয়ায় অর্থাৎ Mg এর তড়িৎ ধনাত্মকতা Fe অপেক্ষা বেশি হয় Mg ও Fe এর আধিপত্য, ফলস্বরূপ লোহায় মরচে পড়ে না। এর বিনিময়ে ক্যাথোডের সংরক্ষণ প্রক্রিয়া এই প্রক্রিয়া ব্যবহৃত অ্যানোডকে উৎসর্গী অ্যানোড বলে। তোমরা এখান থেকে ছবিটা দেখে নেবে, ঠিক আছে? আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, যদি তোমরা উপকৃত হও, তো অবশ্যই করে দিয়ে আমাদের পাশে দেখো। আমরা ধাতুবিদ্যা এই চ্যাপ্টারে 3 মার্কসের সেকেন্ড পার্ট নিয়ে আসবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।